আপনার সঙ্গে এসআইআর এ নাম ডিলিট হওয়া নিয়ে একাধিকবার কথা হয়েছে, ট্রাইব্যুনালে কি পরিস্থিতি সেটা নিয়েও আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এখনকার পরিস্থিতিটা সম্পর্কে আপনার কাছ থেকে একদম পরিষ্কার জানতে চাইছি। নিট ইউজি 13 তারিখ থেকে কাউন্সেলিং শুরু, আগামী 13 তারিখ থেকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, তার ফলে কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবেন না, বা ওবিসির ক্ষেত্রে এনসিএল যে সার্টিফিকেট এসআইআর এর নাম ডিলিট থাকার জন্য দেওয়া হচ্ছে না। বেশ কিছু এসডিও অফিসে তারা কিন্তু বাধ্য হচ্ছেন আর্জেন্সি মেনশন করে এটা ফাইল করতে, বা যেগুলো ফাইল হয়ে আছে সেগুলো আর্জেন্সি মেনশন করতে। মহামান্য বিচারপতি কৃষ্ণারাও কিছু অর্ডারও দিয়েছেন। ডাব্লিউবিসিএস গ্রুপ সি যার নাম লিস্টে আছে, পুলিশ ভেরিফিকেশন হচ্ছে না। রেশন কার্ড ব্লক হয়ে গেছে এসআইআর নাম ডিলিট থাকার জন্য। ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না, পাসপোর্ট রিনিউ হচ্ছে না। এই সংখ্যাটা তো প্রতিদিন বাড়ছে। মানুষজন মানে পাগলের মতো এসে এই, এবং একটা কি বলবো, একটা চক্র তৈরি হয়ে গেছে ইন দ্য মিন হয়। যেটা করা উচিত, যেটা হলে সব থেকে ভালো হতো, সেটা হচ্ছে টাইম বাউন্ড ম্যানারে ব্লক ভিত্তিক এই ট্রাইব্যুনাল যদি তৈরি হয়, 6 মাসের মধ্যে সবার অ্যাডজুডিকেশন হয়ে গেল, ব্লক ভিত্তিক তৈরি হলো। এই যে সুপ্রিম কোর্ট 142 এক্সারসাইজ করলো দুবার, একবার এই যে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এবং একবার ট্রাইব্যুনাল করার ক্ষেত্রে। কারণ জুডিশিয়াল অফিসারদের অ্যাডজুডিকেশন তো আর এক্সিকিউটিভ করতে পারেন না, ফলে খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছেন। কিন্তু এই যে এতটা ভলিউমনাস বিষয়, যেখানে এই ইনফ্রাস্ট্রাকচার নেই, এখনো পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হয়নি, কিন্তু না এখনো পর্যন্ত ওই প্ল্যাটফর্মটি তৈরি হলো না যেখানে কার কবে মামলা ধরবে, মানে কার কবে ম্যাটারটি অ্যাপিলটি নেওয়া হবে, সেটাই ঠিক হলো না। সেই অ্যাপিলে যে অর্ডারটি পাস হবে, সেই অর্ডারটি কোন প্ল্যাটফর্মে আপলোড হবে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আপনি পাবেন না। যে অর্ডারগুলো হয়ে গেছে, যার ফলে নাম ইনক্লুড হয়েছে, সেই অর্ডারটা অ্যাভেলেবল না। নাম এক্সক্লুড হয়েছে, সেই অর্ডারটাও অ্যাভেলেবল না। তাহলে এর দায় কে নেবে? দায় কেউ নিচ্ছে না। এবং শুধু তাই না, যদি আপনি দেখেন যে যত সংখ্যক অ্যাপিল এখন পেন্ডিং, আর অ্যাডজুডিকেশন এতদিন, ভোটের পরে এতটা সময় কেটে গেল, কতগুলো অ্যাপিল এখনো পর্যন্ত ডিসপোজড অফ হয়েছে, রেশিও কি, প্রতিদিন কতগুলো করে অ্যাপিল ডিসপোজড অফ হচ্ছে, কত বছর লাগবে, 10 বছর, 5 বছর, 4 বছর, কেউ জানে না। ফলে এই মানুষগুলো, তাদের মেন্টাল প্রেসার বাড়ছে। এবং আপনার ভিডিও দেখে অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি বলছি যে ধরুন এখনো পর্যন্ত কতগুলো কেস ডিসপোজড অফ হয়েছে এবং কতগুলো কেস পেন্ডিং আছে, এই পুরো ব্যাপারটাই অস্পষ্ট একদম। এবং সেটাই স্পষ্ট হওয়া উচিত, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে সেন্সাস হচ্ছে, আপনার বাড়িতে আপনি ইনফরমেশন দিচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন না যেটা জানতে, যে কত মানুষ এই ব্যবস্থাটির মধ্যে বাদ গেল, তারপরে তাদের অ্যাপিল গুলো অবস্থা কি এটা জানতে পারছেন না। এবং দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয় যে ট্রাইব্যুনাল, অন্য 5টা ট্রাইব্যুনালের মতো অ্যাক্ট করা উচিত। সেখানে অন্য 5টা ট্রাইব্যুনালে আপনি ক্যাটে চলে যান, ক্যাটের একটা ওয়েবসাইট আছে, সেখানে অর্ডার আপলোড হয়, কজ লিস্ট তৈরি হয়। তাহলে এই যে এসআইআর ট্রাইব্যুনালে কেন কজ লিস্ট থাকবে না, কেন একটা ওয়েবসাইট থাকবে না, কতগুলো মামলা পেন্ডিং সেটা কেন জানা যাবে না, কেন অ্যাপিল নাম্বার দিয়ে আমি স্ট্যাটাস জানতে পারবো না? ঠিক, আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন পেন্ডিং। এবং শুধু তাই না, যখন মামলাগুলো ধরছে তখন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যা তথ্য দেখাচ্ছে সেটার উপর ভিত্তি করেই আপনাকে সাবমিশন। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আমি যে ডকুমেন্টটা এট দ্য টাইম অফ হিয়ারিং জমা দিয়েছিলাম, সেগুলো সবগুলো আপলোড করেছে, এর তো কোনো নিশ্চয়তা নেই। এবং যে অর্ডারটি মহামান্য বিচারপতিরা দিচ্ছেন, সেই অর্ডারটিও কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইটে থাকছে। যারা ট্রাইব্যুনালে আসেননি তাদের কি হবে? মানে তারা আর কি ট্রাইব্যুনালে আসার সুযোগ পাবেন? ডিলে
কন্ডন করে অবশ্যই পেতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন আপনাকে আমি একটা মানে আমার একজন এডিএম এর কাছে শোনা একটি গল্প বলি। একটি জেলায়, আমি জেলার নামও করছি না, একটি বস্তি আছে, ধীবরদের বস্তি। প্রতি বছর ভোট আসে, সেই ধীবর বস্তি থেকে প্রতি বছর অ্যাপ্লাই করা হয়, ওই ফর্ম 6 ফিল আপ করে। আচ্ছা। আবার সেখান থেকে হয়তো 8 জন 10 জন 15 জনের নাম ওঠে, আবার তিনি ভোট দেন সেই 8 10 জন বা 15 জন, আবার পরের বছর আবার মানে পরের বার যখন ভোট আসে, পরে আবার যখন ফর্ম ফিল আপ হয়, আবার ফর্ম 6 অ্যাপ্লাই করেন। দেখুন, ফর্ম 6 আপনি কতবার অ্যাপ্লাই করতে পারবেন এর কোনো রেস্ট্রিকশন নেই আইনে, কোথাও বলা নেই যে আপনি ইনক্লুশনের জন্য আপনি একবারই, যে সারা জীবনে আপনি একবারই ইনক্লুড করুন, ফর্ম 6 ফিল আপ করতে পারবেন না। এরকম তো অনেক হয়েছে যে এবারেই যে নাম বাতিল হলো তা তো নয়, এর আগেও তো মানে সংশোধন করতে গিয়ে ভুল সংশোধনের বা জন্য বিয়োজন হয়ে গেছে, এর আগেও তো ডিলিট হয়েছে। এরকম তো নয় একটা মানুষের নাম ডিলিট হয়ে গেছে মানে সারা জীবন নাম ডিলিট হয়ে গেছে, না। কিন্তু ফর্ম 6টা কি নতুন ভোটারদের জন্য নয়? দেখুন, ইনক্লুশনের জন্য। হ্যাঁ, মানে যারা ধরুন এর আগে 30 বছর ভোট দিয়েছেন, মানে প্রশাসনিক ত্রুটি যদি হয় তাহলে প্রশাসনিক ত্রুটি করার জন্য, সেটাকে রেকটিফাই করার জন্য কি কি আছে, আপনি প্রথমে একদম ইনিশিয়াল লেভেলে ইআরওর কাছে আপনি অ্যাপ্লিকেশন করলেন, ইআরও সাধারণ যে প্রক্রিয়া, ইআরও রিজেক্ট করলো, ডিও রিজেক্ট করলো, দেন সিও রিজেক্ট করলে আপনি সাংবিধানিক আদালতে আসবেন। এটা সাধারণ রুট ছিল, স্বাভাবিক। কিন্তু ফর্ম 6 এ তো এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে একবারই করতে পারবেন সারা জীবনে বা দুবারই করতে পারবেন, তা তো নেই, বলে রেস্ট্রিকশন নেই। আমি এর কথা বলছি না, কিন্তু এখানে একটা ইয়ে হয়ে যাবে যেটা মানুষ ভয় করছে, যে 2002টাকে ইয়ার্ডস্টিক করা হলো। ঠিকই, এবার যদি ফর্ম 6 হয় তাহলে এর পরে যখন এফআইআর হবে তখন কি হবে? এই ভয়টা করছেন। এই সমস্ত আইনগত বিষয়গুলো নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে আলোকপাত করবেন, কারণ এইটা হচ্ছে স্পেশাল ফিচার। এবারে এসআইআর হচ্ছে এই যে ট্রাইব্যুনাল স্পেশাল ফিচার, এখন এইটিকে তারা যেহেতু একবার তৈরি করে দিয়েছেন, ফলে এর অস্তিত্ব, এই বিষয়ে কতদিন চলবে বা এই বিষয়ে কি হবে, এর কনসিকুয়েন্স কি হবে, সেই বিষয়ে সুপ্রিম কোর্টই একমাত্র আলোকপাত করতে পারবেন। কারণ হচ্ছে আমরা এই সমস্ত সমস্যাগুলোই নিয়ে যাব। দেখুন, যে মানুষটি অ্যাপ্লাই করতে পারেন না তারা কারা? একজন বিধবা মহিলা যার বয়স 70, তার একটা ভোটার কার্ড আর একটা আধার কার্ড আছে, আর কিছু নেই। ওই মানুষটি বেনাগরিক হয়ে গেছেন বা ওই মানুষটি ভারতীয় নাগরিক নন, এটা প্রমাণিত হয়ে গেছে, এটা একেবারে সর্বৈব মিথ্যা। একটা মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে, সেই ঘটছে অন্নপূর্ণার ভান্ডারের টাকা থেকে শুরু করে এসআইআর এর নাম ডিলিটের জন্য হতে পারে না, আমার কথা নয়, রেশন কার্ড ব্লক হতে পারে না, তার ডোমিসাইল সার্টিফিকেট আটকে রাখা যায় না, কিন্তু সেটা হচ্ছে, তার পাসপোর্ট আটকে রাখা যায় না, তার মানে অন্য নাগরিক সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যায় না। এইটা যারা করছেন তারা ভুল করছেন, যে প্রশাসনিক স্তরে করছেন তারা ভুল করছেন। পুলিশ আধিকারিকের আত্মীয় নিট ইউজিতে র্যাঙ্ক করেছেন, সেই পুলিশ আধিকারিকের আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি নিজে চেষ্টা করেও ডোমিসাইল সার্টিফিকেট আলটিমেট আদালতের নির্দেশে যখন হলো তখন ফোন করে বলছে যে আপনি এসে নিয়ে যান ডোমিসাইল সার্টিফিকেট। সেটাই বলছি, মানে এইগুলো আদালতের নির্দেশ হচ্ছে তবে এই বিষয়টা, হ্যাঁ, এটা হওয়া উচিত নয়, এটা তো হওয়ার কথা নয়। দেখুন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট হয়ে যে জাজমেন্ট দিয়েছে যে যদি আদালতে প্রিন্সিপালি কোনো জিনিস ডিসাইড হয়ে যায় তাহলে কাউকে আদালত না আসতে পারার জন্য তাকে সেই সুবিধা থেকে বঞ্চিত করা যায় না। এটা সেটেল প্রিন্সিপাল অফ ল। তার মানে আদালতে যখন একবার এসে একজনকে যখন ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে, আর 5 জনের ডোমিসাইল সার্টিফিকেট, বিশেষ করে এই নিট দেবে যাদের টাইম বাউন্ড ম্যানারে প্রয়োজন, আপনি 14 তারিখে যদি এটা ডিসাইড করেন আর যার 13 তারিখে কাউন্সিলিং আছে, সেই ছেলেটি কি করবে? তাই তো। ফলে এইটা কারোর হয়তো প্রশাসনিক অজ্ঞতার কারণে, যে অজ্ঞতা বলবেন নাকি একটা কোনো অলিখিত নির্দেশ আছে যে এইসব ক্ষেত্রে হোল্ড ইট, দরকার নেই। দেখুন, আমি এখনো পর্যন্ত একটাও গভর্নমেন্ট নোটিফিকেশন, আমি অনেক চেষ্টা করেছি, এবং শুধু তাই না, আমার কাছে প্রতিদিন যে ডকুমেন্ট আসে আমি প্রতিদিন সেই ডকুমেন্ট গুলো খুব ভালো করে মাইনুটলি দেখি,
একটাও কোনো জায়গায় ইভেন নির্দেশ নেই। আমি নির্দিষ্টভাবে অনেকের কাছে খবর নেওয়ার চেষ্টা করেছি যে এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট নির্দেশ আছে কি নেই, আমি অন্তত পক্ষে খুঁজে পাইনি যে যার কারণে রেশন কার্ড ব্লক করা হবে, যার কারণে আপনার এই ডোমিসাইল সার্টিফিকেট নিতে দেওয়া হবে না, জমি রেজিস্ট্রেশন করা হবে না, এর কোনো প্রকার নির্দিষ্ট নোটিফিকেশন অন্তত আমার জানা নেই। অরুণ ধর বলে একজন লিখছেন, আমার নামও ডিলিট, কিছু জানতে পারছি না, স্কুলে চাকরি করি, গ্রুপ ডি স্টাফ। তিনি ভোট দিতে পারিনি, কিন্তু ভোটের ডিউটি সারাদিন না খেয়ে করেছি, কি করব বুঝতে পারছি না, বিএলও ইআরও কিছু হয়তো করেছে। এইরকম মানুষের সংখ্যা দেখুন, আপনি প্রচুর, সবাই তো এরকম মানুষ, সবাই হয়তো আপনি ও স্কুলে চাকরি করে বা হোয়াটসঅ্যাপ, সবাই তো এরকম মানুষ। দেখুন আমাদের এখন এই ওয়েট অ্যান্ড ওয়াচ এই ছাড়া এখন এই মুহূর্তে কিছু আপনি নির্দিষ্ট ভাবে বলতে পারবেন না যে একদম সুপ্রিম কোর্টের নির্দেশ। কারণ আমি নিজেই মানে এই যে সুপ্রিম কোর্টে মামলা করে টাইম বাউন্ড ম্যানারে, প্রেয়ার কি টাইম বাউন্ড ম্যানারে এই সমস্ত অ্যাপিল গুলো ডিসপোজ অফ করা হোক এবং ট্রান্সপারেন্সি অবভিয়াসলি। তারপরে না প্রেয়ার গুলো কি কি আছে, তারপরে হচ্ছে যে ব্লক ভিত্তিক ট্রাইব্যুনাল, কারণ ট্রাইব্যুনাল কলকাতার জোকায়, সেই তো, যে নদিয়ার মানুষ, যে মুর্শিদাবাদের মানুষ, যে মালদার মানুষ, সে জোকা কি তার কাছে স্বপ্ন, কলকাতা আসাটাই স্বপ্ন। এমন অনেক মানুষ আছে যারা জীবনে কলকাতা আসেনি, ঠিকই নাম ডিলিট হয়ে গেছে। এটা এক নম্বর। তারপরে হচ্ছে যে ডেডিকেটেড ওয়েবসাইটে সেখানে সমস্ত তথ্য দেওয়া হোক, কজ লিস্ট, কবে মামলা ধরবে, কবে কি অর্ডার হলো, সেই অর্ডারের কপি, কারণ অর্ডারের কপি নেই, ভবিষ্যতে আপনার নাম কেন ডিলিট হয়েছিল, কেন ইনক্লুড হয়েছিল, কেউ জানেন না, আপনি অন্ধকার, আপনি ইভেন অ্যাপিল গুলো যে গ্রাউন্ডে অ্যাপিল তো অন্ধকারে করেছেন, একটা বায়োবিও অ্যাপিল হয়েছে, তার কারণ ডিলিট লিস্টে কোনো কারণ অ্যাসাইন করা ছিল না, নোটিশ যেগুলো দিয়েছিল সেই নোটিশে লিখে দিয়েছিল 6 জন সন্তান, নাম ভুল। এখানে অনেক সমস্যা আছে, 4 জন সন্তানের কেউ ওই প্রজেনি 6 প্রজেনি করে 4 জন 2 জন সন্তান তাকেও পাঠিয়ে দিয়েছে। দেখুন এই বিষয়টা আমি মনে করি এটা একটা প্রশাসনিক কাজ, ক্ষমতার একটা বিন্যাস রয়েছে, ক্ষমতার বিন্যাসটাকে যদি আপনি অসাম্য তৈরি করেন না, কোন জায়গায় যদি কেন্দ্রীভূত হতে থাকে, যদি মনে করেন যে না আমি সর্বেশ্বর, সব জিনিস ক্ষমতা আমি নেব, আমি আমার মতো করে যেভাবে দেখছি ভারতবর্ষ, সেটাই না, সেটা ভারতবর্ষ না। বন্ধন রায় তিনি বলছেন, আমি রিসেন্টলি ওনার 18+ হয়েছে, মার ভোট আছে, বাবার ভোট ডিলিট হয়েছে, গ্র্যান্ডফাদারের নাম সতীন্দ্র, তার জায়গায় মানে বানানের মিসম্যাচ হয়েছে আর কি, সেই জন্য ডিলিট। এবার বাবার যেহেতু নাম নেই সেই জন্য বাবা মা উভয়কেই ভারতীয় নাগরিক হতে হবে, নাম ডিলিট হয়ে গেছে, এই জন্য ওর নাম ইনক্লুড হচ্ছে না। এইবারে বলছে আমার এনটিপিসি এক্সাম, সেখানে কি হবে আমি জানি না, আমার জীবন ধ্বংস করে দিল এই সরকার। মানে 18+, কিন্তু সে ভোটার তালিকায় তার নামটা তুলতে পারছে না, বাবার নাম ডিলিট হয়ে যাওয়ার কারণে। দেখুন এই দুটো উপায়, যে বেসিক্যালি তার যদি আর্জেন্সি থাকে সেই মামলা করতে হবে, সেই মানে জিনিসটা সেই ঘুরে ফিরে একটি জায়গায় আসছে। আমি অন্য কিছু মন্তব্য করব না, আপনাকে আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আপনার মনে থাকবে নিশ্চিতভাবে, যখন ফার্স্ট টাইম 142 এক্সারসাইজ হয়েছিল তখন আমি একটা জিনিস বলেছিলাম যে বেসিক্যালি এটা বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে মেস আপ। একদম, মানে আপনি শুনলেই বুঝতে পারবেন। অমর সরকার বলে একজন লিখছেন, স্যার আমি আশ্রমে মানুষ হয়েছি, অনাথদের বাবা মা তো থাকে না, বাবা না থাকার কারণে আমার ডিলিট হয়েছে। 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি, আপিল করতে পারিনি, কেননা মার্চ মাস থেকে আমার 2টো পা ভেঙে যায়, বর্তমানে আমি বিছানায়, রেশন থেকে আমায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমার নামে জমি আছে, সেটা হয়তো আগামীকাল কেড়ে নিতে পারে, তারপর আমাকে জেলে নিয়ে যেতে পারে। সুপ্রিম কোর্ট আমাদের কথা নিয়ে যদি না ভাবে, আমরা অনাথ ছেলে মেয়েরা কোথায় যাব? আপনি আমাদের বিষয় নিয়ে একটু ভাবুন। আমি বলবো যে আপনার যদি ডিটেলস থাকে আমাকে নিশ্চিতভাবে যোগাযোগ করবেন, আমি নিশ্চিতভাবে এই যা বললেন এটা নিশ্চিতভাবে অ্যাড্রেস করবো, নিশ্চিতভাবে। ভারতবর্ষে তো দেখুন, ভারতবর্ষ তো ভৌত্যবাদী দেশে এমন কালচার আছে যে অনেকে দেখবেন একই পিতার 60 জন সন্তান, ওই পিতা কে? আশ্রমের কোনো গুরু হতে পারে, ঠিক আছে? ফলে এই বাস্তবতা, এটা বাস্তবতা, এটা ভারতবর্ষের বাস্তবতা। ফলে এই বাস্তবতাকে আপনাকে মেনে নিয়ে ভারতবর্ষের এই যে আপনি শুধুমাত্র আইন দিয়ে স্টেট জ্যাকেট ফর্মুলায় কিছু হয় না, কিছু হবে না। একজন লিখছেন যে একবার অ্যাপিল করেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ সাব্বিরিয়াত
মোহাম্মদ সাব্বিরিয়াত এরকম নাম, একবার অ্যাপিল করা আছে, পেন্ডিং আছে, আরো একবার কি অ্যাপিল করা যাবে? না না হ্যাঁ, এইরকম না অনেকেই করছেন। না, আচ্ছা, এতদিন পেন্ডিং আছে, আবার একটা অ্যাপিল করে দিই। আচ্ছা, ওখানে ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, আমি একটা ফর্ম 6 ফিল আপ করে দিই। এইটাতে কিন্তু কনফিউশন বাড়ছে। না না, প্রথমেই বলি দেখুন, অ্যাপিলের এইটা তো অ্যাপিল হয়েছে। আমাদের আইনি প্রিন্সিপাল হচ্ছে মানে রেস জুডিকাটায় বার বলা হয় যে সেলফ সেম কজ অফ অ্যাকশনে একাধিক অ্যাপ্লিকেশন কখনোই আপনি করতে পারেন না। ফলে সেলফ সেম কজ অফ অ্যাকশনে আপনি অ্যাপিল একটা পেন্ডিং মনে হলো আর না, একদমই হয় না সেটা, মানে একদমই হয় না। আইনগতভাবেই নিষিদ্ধ বলতে পারেন, মানে আমি সহজ ভাষায় বললাম। হ্যাঁ, ফলে আইনগতভাবে এটা করা যায় না, ফলে তাকে অপেক্ষা করতে হবে। এবং দেখুন এই মুহূর্তে আপনারা বুঝতেই পারছেন, এতক্ষণ ধরে কথা বলে অপেক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা চেয়ে আছি সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কিভাবে এই বিষয়টিকে রিজলভ করবেন, এটাকে আমাদের রিজলভ করতে হবে। তার কারণ দেখুন, অনন্তকাল অপেক্ষা করতে পারে না কোনো মানুষ, না? তার তো একটা মানে লজিক্যাল কনক্লুশনে পৌঁছতে হবে তো। একদম। আর সবথেকে বড় কথা, এই মানুষগুলো যদি ধরুন এই শুধুমাত্র তার ভোট দেওয়ার বিষয় নয়, আরো 5টা নাগরিক, সবথেকে বড় কথা হচ্ছে মানসিক চাপ তৈরি হচ্ছে নিশ্চয়ই। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি যে সকলের আগিয়ে এসে এই মানুষগুলোকে সাহায্য করা উচিত। এই মানুষগুলো সম্পর্কে আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত। আপনার হাতে ক্ষমতা আছে মানে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই এই মানুষগুলো ক্ষমতাহীন। 28 তারিখে মানে 28শে ফেব্রুয়ারির যে ফাইনাল লিস্ট ছিল সেখান থেকে ডিলিট হয়েছেন। এবার ডিএম এর অফিসে অনলাইন অ্যাপ্লাই করেছি, আমাদের হিয়ারিং চালু হয়নি, আমরা কি কোর্টে যেতে পারবো? রবি বলে একজন বলছেন, মানে ডিএম অফিসে মানে ওই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে হয়তো অনলাইন অ্যাপ্লাই করেছেন, কিন্তু মানে যেহেতু 28 তারিখে ডিলিট হয়েছেন, ন্যাচারালি তার নাম নথিভুক্ত করা, সেখানে হয়তো অনেক ম্যাটার। তিনি জিজ্ঞেস করছেন যে আমরা কি কোর্টে যেতে পারবো, মানে তার কি কোর্টে আসার দরকার আছে? কোনো অপেক্ষা করতে পারেন নিশ্চয়ই, বা তিনি গিয়ে আবার খোঁজ নিতে পারেন যে কোন কি অবস্থায় আছে। কারণ সাধারণভাবে নিয়ম হচ্ছে ডিইও টু সিইও, ফলে ডিইও অফিসে যদি মানে তিনি এগ্রিড হন, তিনি সিইওর কাছে যাবেন, তিনি অ্যাপ্লিকেশন করবেন যে দেখুন এটা পেন্ডিং, তারপরে না হলে আদালত তো আছে। কারণ এটা তো হতে পারে না যে ডিইও আদি অনন্তকাল ধরে ফেলে রাখবে, সেটা তো হতে পারে। তার কোনো নির্দিষ্ট যদি জরুরি কাজ থাকে অবশ্যই সেটা তিনি করবেন। আর এই যে বলছেন না যে নাগরিক পরিষেবাগুলো থেকে কিন্তু এভাবে একদম বঞ্চিত করা যায় না। আমি আবারও বলছি স্যার, আমাকে আয়ুষ্মান যোজনা থেকে বাদ দেওয়া হলো শুধুমাত্র নাম বাদ দেওয়ার জন্য। আপনি লিখিত মোহাম্মদ সুরাজ, আপনি চাইবেন যে আধিকারিক আপনাকে এটা করেছে তার কাছে নোটিশ দেখতে চাইবেন, আন্ডার হুইচ প্রভিশন অফ ল আপনাকে এটা করছে, আপনাকে তার কাছে নথি চাইবেন। নথি না চাইলে আপনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখবেন। তারপরেও যদি তিনি না করেন, আদালত তো খোলা আছে। বলছেন গ্রামের মেয়েরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লোন পেতে অসুবিধার সম্মুখীন হওয়া উচিত না, ডিলিট হওয়ার জন্য হওয়া উচিত না। এটা আরেকটা প্রবলেম, আমাকে বলেছে, অনেকেই বলেছে, একদম নির্দিষ্টভাবে বলেছে এটা হওয়া একদম উচিত না। ঠিকই, কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু আমি প্রত্যেককে বলবো, আপনি যা উদাহরণ দিলেন, আমি প্রত্যেকেই বলবো যে আপনারা যখনই যেখানে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হবেন, যে কর্তৃপক্ষের কাছ থেকে বঞ্চিত হবেন, তার উচ্চতর কর্তৃপক্ষকে লিখুন। তারপরেও না হলে আদালত তো অবশ্যই আছে। কিন্তু আমি প্রশাসনকে নিশ্চিতভাবেই আমি বলবো যে আপনারা কোনো নাগরিককে তার নাগরিক পরিষেবা থেকে ব্যাহত করবেন না যতদিন পর্যন্ত ওই অ্যাপিল ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। এটা একেবারেই সেটেল পজিশন। দয়া করে এটা থেকে মানুষকে বঞ্চিত করবেন না। আপনার প্রশাসনিক ভুলে বা আপনি যদি দেখেন যে ওই যে ডকুমেন্ট গুলো সঠিক আপলোড না হয়ে যাওয়ার জন্য বা সঠিকভাবে অ্যাডজুডিকেশন না হওয়ার জন্য এত মানুষ সাফার করবে, এটা কখনোই হতে পারে না। ঠিকই। একদম শেষ করব, একটা মানে কমেন্ট না পড়েই পারছি না। মতিলাল দেব শর্মা, আমি ডিফেন্সে চাকরি করি, আমার ভোট কেটে গেছে, তার জন্য আমার ছেলের ভোট ওঠাতে পারি না। একই অবস্থা বাংলায়। এই দুর্ভোগে থাকা মানুষগুলো যে দিশাহীন, আমি প্রত্যেককে বলবো যে নিশ্চিতভাবেই চেষ্টা আমরা সকলে একসঙ্গে মিলে করব যাতে এই বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধান হয়। নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট দিশা দেবেন। আর গণতন্ত্রের স্বাভাবিক কিছু নিয়ম আছে, মানুষজন একটা সার্টেন লেভেল পর্যন্ত তারা সহ্য করে, অনেক দূর অবধি সহ্য করে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের মানুষ কতটা সহিষ্ণু এটা আমরা সবসময় আসলে সমস্যাটা কি বলতো, মুখ বুঝে নোটবন্দির পর লাইনে দাঁড়িয়েছিল,
তারা 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে সমস্ত দেশ লকডাউন হয়ে যাবার পর তারা মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরেছে, সবাই মুখ বুজে সহ্যই করেছে। আর এখনো আমরা দেখছি এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া মানুষগুলো মুখ বুজে থাকছে। ক্ষমতায় থাকা মানুষজন যদি ভুলে যান যে ক্ষমতাটা পার্মানেন্ট নয়, এবং মূল ক্ষমতা কিন্তু জনগণের ক্ষমতা। গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে, ফলে সেই জনগণকে বাদ দিয়ে যদি গণতন্ত্রের কথা ভাবেন, ক্ষমতার কথা ভাবেন, আপনার চেয়ারের কথা ভাবেন, আর ভেবে থাকেন যে আমি ওই ক্ষমতার চেয়ারকে ব্যবহার করে কিছু মানুষকে ডিপ্রাইভড করব, কিছু মানুষকে মানে ওই শিক্ষা দেব, ওই ভয় দেখিয়ে রাখবো, তাহলে ভুল করছেন। ভয় আপনি পেয়েছেন, ওই মানুষগুলো নয়। যদি ক্ষমতার ভাষা পরিবর্তন না হয় তাহলে জনগণ ঠিক করে দেবেন ক্ষমতার ভাষা কি হওয়া উচিত। ঠিক।